শানু কোথায় এসে দাঁড়াইছো জানো তো? কেমন আছেন? এই তো ভাই ভালো। একটা সেকেন্ড, কোথায় এসে দাঁড়াইছো বলো? তাই কি অবস্থা? তো পর্তুগালে কেন? তুই তো পর্তুগাল আসেনি। তো এটা ভাই পর্তুগালের যে লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, তো লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করাম। এটা হলো ফ্রন্ট ডোর, ওই যে ওখানে সব গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন, পুলিশ ভাইয়েরও আছে। আর এখান থেকে যদি ক্যামেরাটা আমি ঘুরাই, ওইটা হলো সেই লিসবনের পুলিশ ভাইয়েরা। আর এখানে আছে তো ওই যে ওখানে কার পার্কিং টার্কিং হাবি টাবি সব কিছু আছে। তো শানু কেমন লাগতেছে লিসবন এসে? হ্যাঁ, তারপর আবার কানেক্টিং ফ্লাইট আছে নাকি? তাই তো চলো আমরা এখান থেকে বেরো যাই লিসবন। তো মোটামুটি যেরকম ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা, তো তেমন কিছু নাই এখানে, খেয়াল করছে নাকি? তো এয়ারপোর্টের বাইরে থেকে বেরো চলে গেলাম নাকি, পাওটা লাগে গেলাম এখানে নাকি, পর্তুগালে পাওটা লাগে গেলাম, খালি ছোঁয়া দিয়ে গেলাম। তো ভাই দৌড়ের উপর আছে, আসলে সময় থাকলে এখানে আরো 2-4 দিন বেড়া যেতাম, কিন্তু ভাই সব কিছু ম্যাস্ট আপ হয়ে গেছে, সব কিছু ম্যাস্ট আপ হয়ে গেছে। প্লেন মিস টিস কইরা একাকার অবস্থা। তো ইউরোপ এপিসোড 7 মানে পার্ট 7-এ যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই ইমিগ্রেশনে যেভাবে হয়রানির শিকার হইলাম। বেহুদ আমাকে কয়েক ঘন্টা ইমিগ্রেশনে রাইখা তারপরে মাঝখান থেকে প্লেনটা মিস করলাম, হজবরল অবস্থা। তা এখন আমি তো নিজেও জানি না পরবর্তী ফ্লাইটের কেমনি কি। এদিকে আবার ফোনও ঠিক মতো চলে না, সিম লাগে নিয়ে গেছিলাম, ইন্টারন্যাশনাল সিম দিয়ে সেও ঠিক মতো কাজ করে না। পরে এয়ারপোর্টের যে লোকাল যে ওয়াইফাই ছিল, তো সেটা দিয়ে কোনো মতে কাম চালাইতেছি। তো এখন ওখান থেকে ইমিগ্রেশন থেকে পার হইলাম। তো ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর একটা জিনিস হলো, মোটামুটি সব এয়ারপোর্টই সেম, ইমিগ্রেশন এবং বেল্ট এরিয়া। ইমিগ্রেশন এবং বেল্ট এরিয়া, আপনি প্লেনের মনে করেন প্লেনগুলো যে থামে, মনে করেন 10টা 12টা 15টা 20টা এরকম গেট থাকে, প্লেনের গেট থাকে, কিন্তু গেট নাম্বার 5 7 10 12 14 20 এরকম গেট নাম্বার থাকে। তো আপনার যে গেটই নামেন না কেন, যে এয়ারলাইন্সে নামেন না কেন, ওই সব এয়ারলাইন্সের ওই দরজা ওই একটাই, ওদিক দিয়ে মানে বিভিন্ন গেটে নামবেন, কিন্তু ওই গল্লি মল্লি দিয়ে হাইটে টেটে এসে সবাই এসে জড়ো হবেন কি ওই ইমিগ্রেশনের হল রুমে, সব দেশে, ইভেন বাংলাদেশে। তো ইমিগ্রেশন হল রুম থেকে যখন আপনারা বের হইবেন, তখন সব প্যাসেঞ্জাররা একটা গলি দিয়ে নিয়ে যাবে কি আর একটা হল রুমের ভিতরে নিয়ে যাবে, যেটা হলো বেল্ট এরিয়া, ব্যাগেজ বেল্ট এরিয়া, যেখানে ওই আপনাদের ব্যাগেজগুলো থাকে। তো আমরা সেখানে গেলাম। তো আমাদের তো ব্যাগেজ বেল্ট এরিয়াতে আমাদের কোনো কাজ নাই, কারণ আমরা তো ব্যাগ ট্যাগ দেইনি, আমরা তো কোনো ওই চেক ইন ব্যাগ ট্যাগ দেইনি। আমাদের একটা ব্যাগই ছিল, সেটা আমি মায়ামি এয়ারপোর্ট থেকে দিয়ে রাখছি। এখন মায়ামি এয়ারপোর্ট থেকে দিয়েছে এবং ওরা বলছে যে সেই ব্যাগ আমি রিসিভ করবো হলো রোম এয়ারপোর্ট থেকে, সেই ব্যাগ আমি রিসিভ করবো রোম এয়ারপোর্ট থেকে। এখন কাহিনী তো হয়ে গেছে, এখন আমি ফ্লাইট মিস করছি, তো এখন তো আমি আর যেতে পারিনি। এখন আমার ব্যাগ রোম এয়ারপোর্টে কোথায় আছে, কার কাছে আছে, কী হয়েছে না হয়েছে ভাই, এটা তার আমি জানি না। তো এটা নিয়ে তো কম বেশি একটু টেনশনে আছে। তো অনিমার মার সাথে বুদ্ধি পরামর্শ করলাম। তো অনিমা বললো চিন্তা করার কারণ নাই, বেশি টেনশন নিও না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ ওই ব্যাগের ভিতরে আমাদের জামা কাপড় কম্পিউটার হাবি জাবি সব কিছু ওইটার ভিতরে ভরে দিছি। এখন ওই ব্যাগ যদি গায়েব হয়ে যায়, তাহলে তো মনে করেন একেবারে পুরা ইউরোপের যে ট্যুর পুরাটাই বানচাল। আর একটা মজার ব্যাপার হলো, এই ট্যুরে যাওয়ার আগে আমি আমেরিকাতে বসে যতগুলো এয়ারবিএনবি বাড়িতে আমি বুকিং দিয়েছি, সেটা হলো রোমে, মিলান, ভ্যানিস, ইভেন সুইজারল্যান্ডের, বুঝছেন, যত জায়গায়, ইভেন প্যারিসে, সব জায়গার বুকিং টুকিং, প্লেনের টিকিট, তারপরে ওই আপনার ট্রেনের টিকিট, বিভিন্ন জায়গায় যে যাব, তারপরে ওই বিভিন্ন এক্সকারশন যেগুলো রয়েছে আর কি, ট্যুরিজম, অনেক জায়গায় ঢুকতে পয়সা লাগে, যেমন ভ্যাটিকান সিটিতে ঢুকতে পয়সা লাগছে, কলেজের ভিতরে ঢুকতে অগ্রিম টিকিট করতে হয়েছে, এবং বিভিন্ন টিকিট টুইরা সব আমি আমেরিকা থেকে কিন্তু রেডি করে রাখছি। তো যদি কোনো রকম কোনোভাবে যদি একটা দিন আমার এদিক সেদিক ভেজাল হয়ে যায়, তাহলে আমার যে 15-16 দিনের যে টোটাল এই ইউরোপ ট্যুর একেবারে একটা মানে জগা খিচুড়ি লেগে যাবে, বুঝছেন। কারণ প্রত্যেকটা জিনিস হিসেব করে এবং টাইম মেনটেন করা, এবং আমি তো প্রথমেই ভেজাল ফেলাইছি ওই প্লেন মিস করে। তো এখন স্বাভাবিকভাবে ওই ব্যাগটার জন্য একটা চিন্তা হইতেছে। এখন প্লেন না হয় ওই সকালের জায়গায়, না হয় রাত্রে যাবো বা বিকেলে যাবো, কিন্তু ব্যাগটা ওইখানে তো চলে গেছে, প্যাসেঞ্জার রয়ে গেছে, অর্ধেক রাস্তায় সেটকে গেছে, কিন্তু ব্যাগ চলে গেছে, ব্যাগ তো প্লেনের সাথে চলে গেছে। তো এখন অরিনের মা বলতেছে যে টেনশন নিও না, ঠিক হয়ে যাবে। তো যেখানে ব্যাগ আছে মনে হয় ওখানে লোকজন তো নিশ্চয়ই আছে পর্তুগাল এয়ারলাইন্সে, ওরা ব্যাগটাকে আমাকে সেফ রাখবে। কারণ পর্তুগাল এয়ারলাইন্সের লোকদের অলরেডি তো খবর হয়ে গেছে যে প্যাসেঞ্জার 4 জন প্যাসেঞ্জার, 1 2 জন না, আমি আপনাদের ভাবি
আমার 2 বাচ্চা কাছে 4 জন প্যাসেঞ্জার সেই প্লেনে নাই, 4টা সিট তো খালিও গেছে। তো এটা তো অলরেডি খবর হয়ে গেছে এটা। তো যাই হোক আপনাদের ভাবি যথেষ্ট সান্ত্বনা দিল আমাদের। তো সান্ত্বনা দিলে তো হইব না ভাই, পেটে ক্ষুধাও লাগছে, পেটে ক্ষুধাও লাগছে। আর প্লেনে বুঝছেন না ওই সামান্য একটু খাবার টাবার এগুলো খেয়ে কি পেট টেট ভরে কিনা। তো যাই হোক, তো আমরা ওইখান থেকে হাঁটা তোলাম ওই ওই ইসের পাশ দিয়া, ওই যেখানে বেল্টের পাশ দিয়ে আমরা চলে গেলাম, কারণ ওখানে তো আমার কোনো কাম নাই। একটু সামনে যাওয়ার পর গিয়ে দেখি একটা কফি শপের মতো, আর যেখানে কফি বিক্রি হয়, তো সেখানে ব্রেকফাস্টের বিভিন্ন আইটেম বিক্রি হয়। তো এখন আমাদের সাথে 2টা ক্যারি অন ব্যাগ আছে, তারপরে একটা ওই যে পিছে নেওয়ার একটা ব্যাগ আছে, আর অরিনের একটা স্কুল ব্যাগ আছে, অরিনের ওই কম্পিউটার ল্যাপটপ যা কিছু আছে ওটার ভিতরে। আর আমার বাচ্চা লরেনের ওরও একটা ব্যাগ আছে, ওর ভিতরে যে খেলনা পুতলা পাতলি টয়েস ময়েস যা কিছু আছে সব ওইটার ভিতরে রাখছে। তো এখন অরিনের বাইরে বললাম তা হাইটার কই যাবো, এখন আমাদের প্লেন কখন কি অবস্থা, কানেক্টিং ফ্লাইট কেমনি কী হইব তো আমি জানি না। তো এক কাজ করো, এই কফি শপটার এখানে এসে বসো। তো এখন বসলাম, বসা তো কম্পিউটারে প্লাস উইসে গিয়া সেলফোনে তো ওই ওয়াইফাই আছে লিসবন এয়ারপোর্টে, তো গিয়া ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, ইমেল টিমেল চেক করতেছি, গিয়ে দেখি যে আমার যে প্লেনটা মিস হইলো, তো দেখি ওরা কোনো খবর টবর পাঠিয়েছে কি না। তো দেখি ওই মুহূর্ত পর্যন্ত আমার ইমেলে কোনো খবর টবর নেই। আর ওখানে বৈশা ফোনে চার্জ দেওয়ার বিভিন্ন যন্ত্রপাতি ছিল, ওখানে অনেকগুলো প্লাগ ট্লাগ ছিল। আরেকটা বুদ্ধি করে আমি একটা কাজ করছি, আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হলো আমেরিকাতে যে প্লাগ থাকে না, এই যে আমি এটা এই হাতের কাছে আছে, ভালো মানে হাতের কাছে থাকাতে আমি আপনাদেরকে দেখাতে পারলাম। আরেকটা আছে কিনা জানি না, থাকলে ওইটাও দেখাতে পারতাম। আচ্ছা নাই এখানে, তো যাই হোক, ও আচ্ছা এইখানে আছে, দাঁড়ান দেখাই আমি আপনাদেরকে। এইখানে আমি একটা জিনিস একটা দেখাই। তো আমি কিন্তু জানতাম ইউরোপের যে ইলেকট্রিক প্লাগগুলো ব্যবহার করা হয় না, যেটাকে আউটলেট বলে, ইলেকট্রিক্যাল আউটলেট যেগুলোকে বলে, এটা হলো এইভাবে গিয়ে ওই ওয়ালের ভিতরে গিয়ে এটা ঢুকিয়ে, খেয়াল করে দেখেন এটা কিন্তু গোল, দেখছেন এটা কিন্তু গোল, এটা হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। এটা কি? এটা হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আর এটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড হলো চ্যাপ্টা, দেখছেন ভালো করে আপনি দেখেন, এটা কিন্তু চ্যাপ্টা আর এটা কিন্তু গোল, তা এখন যদি ভুলে আমি এইটা নিয়ে যেতাম, যেটা সচরাচর আমি আমেরিকাতে ব্যবহার করি, এটা নিয়ে গেলে তো আপনি কোথাও আপনাদের সেলফোন কম্পিউটার চার্জ দিতেই পারবেন না। দিতে পারবেন কীভাবে? এটা তো তার ওয়ালের ভিতরে ঢুকবে না, ওদেরটা তো এরকম গোল। তা আমি বুদ্ধি করে কী করছি, আমি এটা আগেই জানতাম, কারণ আমি তো অনেকদিন লন্ডনে ছিলাম। তো আমি পরে ইবেতে গিয়ে এরকম 2-3টা আমি অর্ডার করে দিয়েছি, বুঝছেন, যাতে আমি ওই অ্যাডাপ্টার হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। যেমন মনে করেন এইটা চলে যাবে হলো প্লাগের ভিতরে ইউরোপিয়ান কান্ট্রি যে কোনো দেশে, আর ওইটার উল্টা সাইডে এই যে এইখানে এইটা ঢুকে দিলেই পরে আমার এই কাজ হলো। এটা হলো আমেরিকান আর এটা হলো ইউরোপিয়ান, আর ইউরোপিয়ানটা চলে যাবো প্লাগে, তো পিছন দিয়ে আমি চার্জটা সব দিতে পারবো। তো এরকম 2-3টা আমি কিনে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে ব্যাগ থেকে বের করলাম, আপনাদের ভাবিরে বললাম শানো করো, ব্যাগ থেকে প্লাগগুলো বের করে এখন লাগাও, চার্জ লাগাও, কারণ ফোনগুলো তো ডেড হয়ে যেতেছে, প্লাফান ওখানে গেমস টেমস খেলছে, প্লাস আমার তো বিভিন্ন কাজে বুঝছেন ইন্টারনেট ঘাটাঘাটি করতে হয়েছে, ফোনে তো আর চার্জ তো দিতে হইবে, তাই না। তো বসে ওখানে চার্জ দিতেছি, মনে হয় 10-12 মিনিট সময় লাগেনি। তো এর ভিতরে দেখি পিছন দেখ মহিলা ইসা খালি আমার সামনে দিয়ে মনে নেই এইটা মুছে, চেয়ার মুছে, তারপরে কম্পিউটারটা সরে, আমার বলতেছে একটু কম্পিউটারটা সরে দিতে মুছুম। তো ঠিক আছে মুছো, আমি আবার সরে টরে দিলাম। তো এরকম করে বারবার ঘোরাঘুরি করতেছে। তো আমি হঠাৎ খেয়াল করছি কিরে কোথাও যায় না, আমাদের এখান দিয়ে খালি ঘোরাঘুরি করতেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে বুঝতে পারছি ঘটনা তাহলে এটা, কারণ আমরা যে 10-12 মিনিট এখানে আসি, কারণ আমাদের ব্যাগট্যাগুলো তো একটু রাখতে হইব, ফোন টোন চার্জ দেওয়ার জন্য একটু সময় লাগবে, গুজগাছ করতেছি। তো ওই মহিলা মনে করছে যে এখানে বসে আমি তার দোকানে ফোনের চার্জ দিতে আইসি, প্লাস বেহুদাও কিছু আধেরা কাস্টমার আছে না, সবাই তো ভাই ব্যবসার ধান্দা করে, তো কিছু আধেরা কাস্টমার আছে না, ওই যে বইয়ে টুয়ার লুঙ্গির ভিতরে হাত দিয়ে বইয়ে থাকে, বুঝছেন, ঘন্টা পর ঘন্টা খাজুরে আলাপ করে ফোনে, এরকম অনেক মানুষ আছে বুঝছেন, মানে খচ্চর টাইপের এরকম। তা আমারও ভাবছে এরকম, হয়তো আমার চেহারা এরকম দেখতে, নাহলে আমাকে এরকম ভাবলো কেন, হয়তো চেহারা দেখে ওই মহিলার মনে করছে যে এটা খচ্চর টাইপের কাস্টমার, তো খাইবো টাইবো না কিছু না, খামা আমাদের দোকানে বসে, এটাই এয়ারপোর্টের ভিতরে। তা আমি যেখানে এই কফি শপটা ছিল তার পাশেই কিন্তু বেল্ট এরিয়া, ওই দেখতেছি ওখানে বসি, দেখা যায় যে মানুষ তাদের লাগেজ টাগেজ ওখান থেকে নিতে আসে, তা আমরা ওইখানেই বসছি। তো এখন ক্ষুধার্ত আমরা নিজেরই খাইতাম, কিন্তু আমাকে যে 10-15 মিনিট সময় দেবো সেই সময়টা দিল না। এর আগে এসে আসে মুছামুছি ধাক্কাধাক্কি এইটাই, মানে আচার ব্যাপারটা এরকম যে যাও না কি লেগে এখানে, এটা তো ফোন চার্জ দেওয়ার জায়গা না, এটা কি তোমাকে আমাকে দোকান খুলে বসে রয়েছে কি তোমাকে ফোন চার্জ দেওয়ার জন্য আর আরামসে চেয়ারে বসে থাকার জন্য, খাও নাহলে ওঠো এখান থেকে, মানে ব্যবহারটা অনেকটা এরকম। তো আমি হাসলাম মনে মনে, কি হায় আল্লাহ, আজকে না আমার পকেটে পয়সা আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, পয়সার তো কোনো সমস্যা না,
কিন্তু তারপর আমার সাথেই ব্যবহার করতেছে। কিন্তু যারা নাকি বিভিন্ন দেশ থেকে আসে, অনেকটা মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেক লোক আছে যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও থাকে না এবং যথেষ্ট ক্যাশ ইউরো নেই তার কাছে, বুঝছেন? তো তাদের জন্য তো ভাই বিরাট সমস্যা, বিরাট বিপদ। তখন সেই গরিব নিরীহ কাঙ্গালদের কথা আমার খুব মনে পড়লো। আমি ওই কথা একটা কাঙ্গাল শব্দটা ব্যবহার করছি, আপনার মনে কষ্ট নিয়েন না, শয়তানি উঠে উঠে আপনাদের সাথে, বুঝছেন? কাঙ্গাল ভাই আমি নিজেও। আমেরিকাতে যদি যতগুলো কাঙ্গাল আছে সেই লিস্টে মনে হয় প্রথম লিস্টে যে লিস্ট আছে সেই ভিতরে আমার নিজের নামও আছে, বুঝছেন? তা আমিও নিজে এক কাঙ্গাল, তো ঠাট্টা করে বলি, আপনাদের মাইন্ড করেন। তো এখন আপনাদের ভাবিরে বললাম যে শানু দেখছো নাকি মহিলার আচার ব্যবহার দেখছো নাকি? পারে তো আমাদের দোকানের ভিতর থেকে উঠে দেয়, কারণ তার দোকানে আমরা চাষ টাইতে দিয়ে দেয়। কয় না, শানু বলতেছে, আপনার ভাই বলতে কয় না এটি স্বাভাবিক, তার দোকানে তুমি খাইবে না, এটি নিবে কি লেগা, মানে তার দোকানে বয়ে থাকবে কি লেগা তুমি? আমি বললাম যে তো ঠিক আছে, এক কাজ করো, ওর করো কী কী আছে গিয়ে দেখে আসো। তো আমি আমার ক্রেডিট কার্ড দিলাম, তো সে গেল ওখানে গিয়ে ওই যে ক্রুসেন আছে, তারপরে 2টা কফি নিল, 3-4টা ক্রুসেন নিল, তারপরে ওখানে কলা ছিল, আর কি ওই মাফিন টাফিন এগুলো ছিল, সচরাচর ব্রেকফাস্ট আইটেমে যা থাকে বাচ্চাদের জন্য নিল। তো নিয়ে আটি আমরা ধুমসে খাওয়া দাওয়া শুরু করলাম। এখন দেখি মহিলার একেবারে 32 পাটি, মহিলার একেবারে 32 পাটি দাঁত বেড়ে গেছে, বুঝছেন? কি খুশি, আইসে কি খাতি, কেমন আছেন জর্জ ভাই, কি অবস্থা? তারপরে ওই যে প্লেন মিস করছেন সে খুব দুঃখ পাইছে, খুব কষ্ট পাইছে। সেই মহিলা আবার আসছে বলে আরেক দেশ থেকে, স্পেন থেকে। তো স্পেন থেকে এসে পর্তুগাল এয়ারপোর্টে এখানে চাকরি করে, সপ্তাহে 2 দিন ছুটি পায়। তো ছুটিতে সে গিয়া ওই স্পেন গিয়া থাকে, তারপর আবার ওই সপ্তাহে 5 দিন এখানে আসে, আইসা ওই আবার এখানে 5 দিন পর্তুগালে কাজ করে, লিসবনে কাজ করে। তো সেই মহিলার সাথে অনেক সুখ দুঃখের কথাবার্তা হইলো। একবার চেষ্টা করছিলাম তার কথাবার্তা একটু রেকর্ডিং করে আপনাদেরকে শোনাই, কিন্তু মহিলা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ, বুঝছেন? অনেকটা প্রায় চেতে গেছে, বুঝছেন? তো আমি আর রিস্ক নিইনি, এমনি বিরাট বিপদের ভিতরে আছে, বুঝছেন? প্লেন টেলেন মিস করে কী অবস্থা, কখন প্লেন কোথায় কী করুন না করুন জানি না, কারণ আগে তো বেরিয়েতে হইব, বাইরে ওদের কাউন্টারে যাইতে হইব পর্তুগাল এয়ারলাইন্সে, তারপর তো বিচার আচার ওখানে একটা হবে। তো এখন খেয়াটে তো বর্ষার পর এখন অরিনের মায়ের জিজ্ঞেস করতেছে, অরিনের মা অনেক ক্লান্ত, বুঝছেন? বাচ্চারা খুব টায়ার্ড। তো দেখলাম এরাও ঝিমাইতেছে, অরিনের মা দেখতেছে তো চেয়ারে বসে ঘুমাইতেছে, কারণ সারাটা রাত বেচারা ঘুমাইতে পারেনি। এখন বাজে হলো সকাল 11টা-12টা, এখন পরবর্তী ফ্লাইট কখন আমি জানিও না। তো এখন আমি অরিনের মায়ের বললাম এক কাজ করো, তোমরা এখানে বসো, সুন্দর, এখানে তো প্রায় 50-60 ইউরোর মতো খাওয়া দাওয়া হয়েছে, মহিলার আর কোনো সমস্যা নেই, সারাদিন বইয়ে থাকি, বা এখানে যদি পাটি ভিজা ঘুমায়ও না তার মনে হয় কোনো সময় নেই, কারণ 50-60 ইউরো তার দোকানে খরচ হয়ে গেছে, বুঝছেন? আর ওই যে বিভিন্ন জিনিসপত্র, খাবারের দাম ওইখানে অনেক, বুঝছেন? আমেরিকার চাইতে খাবারের দাম বেশি আমার কাছে মনে হলো। একটা কলা আমরা নিয়েছিলাম হলো 3 ইউরো করে, একটা কলার দাম পড়ছিল 3 ইউরো। তো আমাদের যদি 6টা কলা নিয়েছিলাম, মনে হয় 6-7টা কলা ছিল, তো 6-7টা কলাই তো নিয়েছে প্রায় 20-25 ইউরো। তারপর একটা কফি নিছে প্রায় 5 ইউরো করে, তো 2টা কফি নিছে 10 ইউরো, তাহলে 25 আর 10 কত 35 ইউরো। একটা মাফিন ওইটাও প্রায় 5 ইউরো করে ছিল, 4-5 ইউরো করে। তো 4টা মাফিন ছিল, 3টা না 4টা জানি ছিল। তো সর্বমোট আমার যেটা মনে পড়তেছে এই মুহূর্তে 55-60 ইউরো এরকম একটা বিল ছিল তাদের। তো ভালো অঙ্কের টাকা একটা খরচ হয়েছে সেখানে। তো মহিলা মহা করি, তার কোনো সমস্যা নেই, যদি চাও তাহলে দরকার হলে পাটি বিছা ঘুমাও, আমার সমস্যা নেই, সারাদিন এখানে বসে থাকো। তবে অরিনের বাইরে বললাম এক কাজ করো, বাচ্চাদের এখানে বসো, আমি যাই বাইরেতে একটু ঘুরে দিয়ে আসি, ঘুরে দিয়ে দেখি কানেক্টিং ফ্লাইটের কী অবস্থা। আমি তো কাউন্টার পর্যন্ত যেতেই বলতে, মানুষকে জিজ্ঞেস করলাম সিকিউরিটি লোকজনে যে পর্তুগাল এয়ারলাইন্সের কাউন্টার কোথায়, জজ ভাই এখান থেকে বেড়ে যান, সোজা একদম বেড়ে যায়, একেবারে রাস্তায় বেড়ে যায়, বুঝছেন? রাস্তায় বেড়ে ওই যেখান থেকে আবার করে না, চেক ইন করে, যেখান থেকে চেক ইন করে প্লেনের কাউন্টার টাউন্টার আছে, ওর আশেপাশেই পর্তুগাল এয়ারলাইন্সের কাউন্টার আছে, কাস্টমার সার্ভিস আছে, আপনি সেখানে যান, চিন্তা করেন না, টেনশন নিয়ে না, আপনি আমাদের পর্তুগালের অতিথি, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, আপনি যান আপনি। তা আমি অরিনের মা বাচ্চা কাচ্চারা বসায় রেখে হাঁটা ধরছে, হাঁটতে একেবারে বাইরে বেরিয়ে গেছি, বাইরে দেখে দিই দুনিয়ার মানুষ ওইখানে। তো ভাবছিলাম আমি তো গেছি কোন মাসে, এপ্রিল মাসে গেলাম নাকি মার্চ এপ্রিল মাসে গেছি, এপ্রিল মাসে না, মার্চ মাসে গেছি আমি, মার্চ মাসে মানে 15-16 তারিখ মানে তখন। তো আমি ভাবছিলাম ইউরোপে মোটামুটি যথেষ্ট ঠান্ডা, বুঝছেন? জ্যাকেট ট্যাকেট পরে গেছি, ভারী জ্যাকেট ট্যাকেট পরে গেছি, যথেষ্ট ঠান্ডা। কিন্তু গিয়া বাইরে যে অবস্থা দেখলাম একেবারে মানে ফ্লোরিডার মতো, বুঝছেন? মোটো ঠান্ডা মান্ডা ছিল না, পারি তো আমি জ্যাকেটটা খুলে রাখি, একদম বাইরে কিন্তু বেরোয় গেছি আমি অলরেডি। তো বাইরেতে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি কইরা তারপরে ঘুইরা, তারপরে ওই যে যেখান থেকে ডিপারচার আছে না, তো ডিপারচারের গেট দিয়ে ঢুকলাম। মানুষের জিজ্ঞেস করলাম যে পর্তুগাল এয়ারলাইন্সের কাউন্টার কোথায়। তো এইটা খুঁজতে হঠাৎ দিকে আমার সেলফোনের ভিতরে একটা মেসেজ আসছে। আমি কিরে, কে দিল মেসেজটা? তো পরে খুইলা দেখি পর্তুগাল এয়ারলাইন্সের আমার মেসেজ পাঠাইছে, বলতেছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, তোমার কাহিনী হয়ে গেছে, তুমি তো প্লেন মিস করছো, হ্যাঁ তুমি কোথায় কী অবস্থা আছো তা তো আমি জানি না, আমরা জানি না, তো তোমার জন্য আরও 4টা টিকিট আমরা দিয়ে দিছি,
4টা টিকিট তোমার কি হয়েছে, তোমার নেক্সট ফ্লাইট হলো বিকাল 5:30 বাজে নাকি 4:30 বাজে, মনেও নাই বুঝছেন, 4:30 5:30 এরকম হবে আর কি। তখন বাজে হলো ঘুরতে 11:30 12টা। তো এখনও প্রায় কত 5 ঘন্টা বাকি, এখনও প্রায় 5 ঘন্টা বাকি। তো এখন গেলাম সেখানে, মানে চেক করে দেখার পর তো ওখানে একটা অপশন ছিল, যদি তুমি চাও তো তোমার বোর্ডিং পাস, তোমার চেক ইনে যাওয়ার দরকার নাই, কাউন্টারে যাওয়ার দরকার নেই, তুমি তোমার বোর্ডিং পাস ওই যে মাঝখানে লাগানো আর মেশিন রাখা আছে না, কিওস্ক মেশিন বলে এগুলোকে, মাঝখানে কিওস্ক মেশিন লাগানো আছে, কিওস্ক মেশিন থেকে তুমি তোমার বোর্ডিং পাস নিয়ে সোজা একেবারে সিকিউরিটি চেক ইনে চলে যাও, সিকিউরিটি চেক ইন পার হয়ে একেবারে প্লেনের গেটে চলে যাবে। তো আমি গেলাম ওই কিওস্কের পাশে, কিওসের এখানে গেলাম। তো কিওসের এখানে মোটামুটি ইংলিশ আছে, স্পানল আছে, মানে স্প্যানিশ ভাষা আছে, পর্তুগিজ ভাষা আছে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে ওখানে। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অপশন দিল যে দেখি ওই তোমার টিকিটের তোমার টিকিট স্ক্যান করো। তো আমার যে পুরোনো টিকিটটা আমার কাছে ছিল, সুন্দর স্ক্যান করলাম, দেখি না সাথে সাথে 4টা টিকিটই ওইখানে শো করতেছে, এবং আমাকে ওই টিকিটগুলো চেঞ্জ করে, মানে সরি ওই বোর্ডিং পাসগুলো যখন দিলাম স্ক্যান করলাম, ওই বোর্ডিং পাসগুলোর অ্যাগেনস্টে আমাকে আরও 4টা বোর্ডিং পাস সুন্দর করে কম্পিউটার থেকে কাগজে প্রিন্ট হয়ে বেরিয়ে গেল, এবং ওইখানে প্লেনের নাম্বার কত, গেট নাম্বার কত, বুঝছেন। তো এগুলো সব দেখা দিয়েছে, টাইম টেবিল সব দেখা দিল। আমাকে ভালোই তো হলো, তাই তো আমার চেক ইন পর্যন্ত যেতে হয় না। তো ওখান থেকে আমি করলাম ওই 4টা বোর্ডিং পাস নিয়ে নিলাম। বোর্ডিং পাস নিয়ে এখন তো আমি একেবারে পুরো গেটের বাইরে বেরিয়ে গেছি। এখন আমার বউ বাচ্চা কাচ্চা রেখেছে হইলো, কিন্তু এখনও ভিতরে যারা, এখনও কিন্তু ভিতরে। এখন তো ভারী সমস্যা। এখন যে দিক দিয়ে আমি বের হয়েছি, এখন তো আমার ওদিক দিয়ে ঢুকতে দেয় না, কয় না তুমি তো ঢুকতে পারবে না। এখন আমি তার বোর্ডিং পাস প্লেনের টিকিট দেখা করতেছি যে ভাই একটা ঝামেলা হয়েছে আমার, আমি এখানে বাইরে আইছিলাম ওই বিচার আচার করতে লিখে, কারণ আমাকে তো ওই পাল্টা একটা টিকিট বোর্ডিং পাস কিছু তো একটা আমাকে দিবে, কারণ তো আমি তো এখানে ফাইসে গেছি দোস্ত, আমার না, তাদের প্লেন লেট করছে আর তাদের ইমিগ্রেশনে লেট করা হয়েছে, আমার তো এখানে কিছু করার নেই। যেসব বিচার আচার করতে গেছিলাম, তো যাই হোক বিচার আচার হয়ে গেছে, আমাকে বোর্ডিং পাস দিয়েছে। আমার নেক্সট ফ্লাইট হলো বিকাল 4:30 বাজে। এখন আমি এই মাত্র এই গেটটা দিয়ে বেরিয়েছি, তুমি দেখতেছে আমি, বুঝছেন, যে এই গেটটাতে মানুষ বেরিতেছে, কিন্তু যে অফিসার ছিল ওখানে, যে মানে সিকিউরিটি গার্ড ছিল, কোনো মতে আমাকে সেদিকে ঢুকতে দিল। কয় ভাই এটা কোনো আইনই নেই, কিছুই নেই, দরকার হলে আমি শহীদ হয়ে যাবো, কিন্তু তারপরে আপনারা ঢুকতে দেবো, এই গেটটা ঢুকতেই পারবেন না আপনি, এই গেটটা শুধু ভিতর থেকে বেরোব, এটা হলো ওয়ান ওয়ে, এটা হলো ওয়ান ওয়ে রাস্তা, এখান থেকে শুধু ভিতর থেকে বাইরে, কিন্তু বাইরে থেকে দিক দিয়ে ঢুকতে পারবেন না আপনি। হায় রে সর্বনাশ, এখন তো আমি পর্তুগালে এয়ারপোর্টটা চিনি নেবে, আমি কখনো যাইনি। এখন আমি কী করবো, আমি তো বিরাট বেজালে পড়ছি। এখন আমি ওদের কাছে যাবো কেমনি, এখন ওদের কাছে যাবো কীভাবে? এখন শানুর কাছেও তো ফোন আছে। এখন শানু কেন আমাকে যে মানে একটা বোকামি করছে, সে মানে আমি শানুকে বারবার ফোন দিতেছি, বুঝছেন, বারবার ফোন দিতে আর ফোন দেয় না। শানু ফোন ও ডেড হয়ে রয়েছে না কী হয়েছে খবরও নাই, নাকি তারা ওই চেয়ারে বসে বসে ঝিমাইতেছে ঘুমাইতেছে, আল্লাহ মাহবুব জানে। আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি তো আর ঢুকতে পারি না, ঢুকতেই দেয় না, কেমনি কী করি আমি? আর যদি শানুর সাথে তখন যোগাযোগ হতো, তাহলে বলতাম যে আমি বাইরে আছি, তোমরা এক কাজ করো, বাচ্চা কাচ্চা নিয়ে লাগেজ লোকে যা কিছু আছে একবার বাইরে বেরিয়ে যাবে। তো এখন তো ওদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, আমিও ঢুকতে পারতাম। এখন তো পুরোই কনফিউজড হয়ে গেছি, আমি কেমনি কি আবার ওদের বিপদ আপদ হইলো কি না, সেটা তো একটা টেনশনের ব্যাপার। তো এখন আমি কী করছি, তো এক কাজ করি, তখন আমি একটা বুদ্ধি কাটালাম। বুদ্ধিটা কি, আমি ভাবলাম তো যেখানে কি না ওই যে বেল্ট এরিয়া, ব্যাগেজ বেল্ট এরিয়া, সবাই তো ইমিগ্রেশন পার হয়ে ওখানে গেছে। তো যদি আমি একবার চেক ইন করে এখানে সিকিউরিটি চেক দিয়ে ভিতরে ঢুকি, তাহলে তো আমি তো ইমিগ্রেশনের ভিতরেই ঢুকে গেছি, অর্থাৎ ওইখান থেকে তো সব প্লেনের গেট টেট, তো আমি তো হাইটে ঘুরে ঘুরে আবার আগের জায়গায় আসতে পারবো, শুধু আমাকে সিকিউরিটি চেকটা পার হইতে হবে। তো আমি কই যাক আল্লাহ ভরসা যাই দেখি, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে দেখা হইব। তো আমি আবার সিকিউরিটি চেকে খারাইছি, আমার কাছে ব্যাগ নেই, কিচ্ছু নাই, শুধুমাত্র ওই প্লেনের টিকিট, প্লেনের টিকিট ওই বোর্ডিং পাসটা আছে। তো যাওয়ার পর ওখানে একটা মেয়ে ছিল, কালো একটা মেয়ে ছিল, মেয়ের দেখাইলাম যে আমার বোর্ডিং পাস এটা। মেয়ে তো দেখো আশ্চর্য, তুমি প্লেনে যেতেছো, তোমার কোনো হ্যান্ড ব্যাগ নাই, সাইড ব্যাগ নাই, কিচ্ছু নাই, কিছুই নেই, তুমি এমনি যেতেছো। আমি তার বলি না যে কাহিনী একটা হয়েছে, আমার বউ বাচ্চা কাছে ভিতরে রেখে যায় না, এগারোকে উদ্ধার করার জন্য, রেস্কিউ করার জন্য আমি যাইতেছি এদিক দিয়ে। তো আমি হ্যাঁ না আমি এমনিই, বুঝছেন, কোনো সমস্যা নেই, তোর কোনো সমস্যা আছে আমি যদি এমনি যাই? না কোনো সমস্যা নেই, মানে এরকম সচরাচর হয় না, তো তোমার খালি কিচ্ছু নাই মারাতে, বুঝছেন, একটা পলিথিন ব্যাগও নাই, থাকবে করতে গেলে। আমার কাছে 4টা বোর্ডিং পাস আছে, 4টা বোর্ডিং পাস আবার তার আমি দেখানি, পরে একটা দেখা দেখে আমার এই তোমার কাছে 4টা বোর্ডিং পাস, তুমি মানুষ একজন, আর 4জন কই, আর 3জন কই, লাগবে আমার কাহিনি, ওগুলো আমি লুকিয়ে রাখছি পকেটের ভিতরে, আমি আমারটাই দেখাচ্ছি। তো সেই সিকিউরিটি চেকের ভিতরে ঢুকছি, ঘুইরা ঘাইরা আবার মানে ওই যেখানে ওদেরকে বসায় রেখেছি সেই বেল্ট এরিয়াতে আইসা ঘুইরা ঘাইরা ওই মানুষদেরকে জিজ্ঞেস করে যে ভাই এখানে কোন জায়গা, ওই যে বেল্ট এরিয়া কোনটা ব্যাগেজে। তো মানুষ দেখা দিয়েছে যে পদ্মা যায় গুলি ওদিক দিয়ে যাও, তো ঘুইরা ঘেরা আবার আগের জায়গায় আসছি। তা আমি যে বাইরে গিয়ে এত কাহিনী করে এসে, এটা তার অরেনের মা জানেন, আর ওদেরকে বলিও না। আমি বলছি যে
তো চেঁচাচেঁচি করলাম, আপনাদের ভাবির সাথে তুমি ফোন ধরো না গেলে এগোবে না, কয় না ওই যে ফোনে তাকে চার্জ ছিল না, আর দ্বিতীয়ত ওই ফোনে রিং টিং কী হয়নি না হয়নি বা যাই হোক না কেন, বুঝছেন। তো পরে ওদেরকে নিয়ে সব বেরিলাম, তো বেরিয়ে একেবারে বাইরে আসলাম। তো বাইরে এসে হরিণের মাঠে দেখালাম এই দেখো পর্তুগাল। তো এখন সময় আছে হাতে 4 ঘন্টা 5 ঘন্টা, তো চাইলে আমরা একটা গাড়ি নিয়ে একটু বাইরে ঘুরে ঘুরে যেতে পারি। এখন হরিণের মা বলতেছে দেখো এক ঝামেলা হয়েছে এখানে আইসা, প্লেন ট্রেন মিস করে আবার গাড়ি নিয়ে, মানে রেন্টের গাড়ি পাওয়া যায় ওখানে, আবার গাড়ি নিয়ে যাইবা, যদি ঠিকঠাক মতো সময় মতো এবার না যেতে পারো তাহলে আবার আরেক কাহিনী ওইদিকে। এই রিস্কে যাওয়া দরকার নেই, বরঞ্চ যা কষ্ট আর হয়েছে, এখন তো 4:30 5টা বাজে ফ্লাইট, তো আমরা গিয়ে প্লেনের গেটে বসিয়ে থেকে গিয়েছি, আর কিছু করার নাই। 4-5 ঘন্টা আগে এসেছি, তো তাতে কী করে। তো তখন ওদেরকে নিয়ে তারপর আবার আমরা ওই সিকিউরিটি চেকের দিকে হাঁটা ধরেছি, হাঁটা ধরে সিকিউরিটি চেক পার হইলাম, পারটার হয়ে তারপরে ওই যে প্লেনের গেটের এখানে গেলাম। বা প্লেনের গেট তো তখন আর পাই না, প্লেনের গেট তো আপনার ওই যে ইনফরমেশন বোর্ডের ভিতরে দেয় ওই 30-40 মিনিট আগে, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা আগেও দেয়। তো ওইখানে গেছি, গিয়ে দেখি এখন আমাদের প্লেনের যে নাম্বার আছে সেই প্লেনের নাম্বার অনুযায়ী গেট নাম্বার দেয়নি, বয়ে রিসি। আর ভাল লাগে না ভাই, অপেক্ষা করা যে কত কঠিন কাজ, কষ্টের কাজ, যারা ভাই আপনার অপেক্ষা করেনি তারা বুঝবেন না। তো অনেক মায়ের বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে তোমাদের দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আমার সাথে সাথে তোমরা এই জায়গায় একটুখানি বসো। আমি না, ওখানে আরও অসংখ্য প্যাসেঞ্জার ছিল, সবারই দেখলাম এই টিমটার মতো কাঙ্গালদের মতো ওখানে বসে দিয়েছে, একটু পর পর ইনফরমেশন বোর্ডের দিকে তাকাইতেছে, কারণ কোন গেটে যাবো, বিশাল বড় এয়ারপোর্ট। এখন গেট নাম্বার যখন দিব তাকে তো দূরে গেট নাম্বার পর্যন্ত যাইতে দিব, আবার যদি মনে করেন গেট নাম্বার পাইতে দেরি হয় এবং গেট পর্যন্ত যাইতে দেরি হয়, তাহলে তো আবার আরেক সমস্যা, আবারও প্লেন মিস হয়ে যাবে। তো আমি বললাম যে তোমরা একটু বসো, আমি ঘোরাঘুরি করে বারবার লক্ষ্য করতেছি গেট নাম্বার দেয় কিনা। বিশ্বাস করেন মাত্র 15 থেকে 20 মিনিটও হবে না, বুঝছেন, 15 থেকে 20 মিনিটও হবে না, হঠাৎ করে আমার গেট নাম্বার দিচ্ছে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে আমাকে প্লেনের গেটের এখানে যাইতে হইব। তো যাই হোক, যেখানে আমরা বসেছিলাম ওইখান থেকে গেট বেশি দূরে ছিল না, গেট নাম্বারটা এই মুহূর্তে আমার মনে নেই, তো ভিডিও করা আছে, ভিডিওতে দেখে নিন। তো ওইখানে গেট নাম্বার দিয়েছে, আমি শানুরে দেখি ওরাও ঘুমাইতেছে চেয়ারের ভিতরে বসে, বেচারারা তো অনেক ক্লান্ত, বুঝছেন, অনেকটা সারাটা রাত ঘুমায়নি, তো সচরাচর এরকম তো এই ধরনের নাই কইরা অভ্যস্ত নেই এগুলো, বুঝছেন, এই 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 ধরনের জার্নি প্লাস রাত জেগে এগুলো করে তো অভ্যস্ত না। তো বাচ্চাদের অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে আমার ছোটো মেয়েটা তো একেবারে ঘুমাইতে পারেনি, তো তার চেয়েও দেখছি একই অবস্থা। তো ওদেরকেও কষ্ট করলাম, যে বাচ্চাদের বললাম যে বাবা একটু কষ্ট করো, তো চলো প্লেন পর্যন্ত যাই, তারপরে প্লেনে 2-2.5 ঘন্টার সময় আছে আপনার ওই থেকে লিসবন থেকে রুম পর্যন্ত 2-2.5 ঘন্টা দূর, আমি 2-2.5 ঘন্টা প্লেনের ভিতরে ঘুমাই নেওয়া। তারপরে আমরা এয়ারপোর্টে চলে যাওয়ার পর ওখান থেকে তো আমার এয়ারবিএনবি যে বাড়ি নিয়েছি বেশি দূরে না, হয়তো 10 মিনিটের ভিতরে চলে যাবে, একটু কষ্ট করো বাবা তোমরা। তো ওদেরকে নিয়ে ঠিয়ে তারপরে প্লেনে গেলাম। তো প্লেনের ভিতরে ঢুকলাম, প্লেনের ভিতরে গিয়ে দেখি আমাদেরকে বসেছে একেবারে লাস্টে গিয়ে। এর কারণ হলো যতগুলো সিট ছিল, বুঝছেন, সবগুলো সিট তো পুরা প্লেন ভরা মানুষে, বুঝছেন, এমনি তো সচরাচর 2-4টা সিট খালি থাকে, কিন্তু আমি লিসবন থেকে রোমে যে এয়ারপোর্টে গেছি একটা সিটও খালি নেই। বিশ্বাস করেন আমাদের বসেছে একেবারে ল্যাঞ্জায় নিয়ে। আমার মনে হয় 4টা সিট কোনো মতে ওরা কষ্ট মষ্ট করে আমাদের জন্য ব্যবস্থা করছে, কারণ ওরা বুঝতে পারছে যে প্লেনগুলো এখানে, এই যাত্রীগুলো এখানে আটকা পড়ছে। তো যাই হোক, এখন ভাগ্য এটা ছিল, আমার তার কিছু করার নাই। তো এখন প্লেনে ল্যাঞ্জায় গিয়ে পড়ছি 4 জনে, দেখি আমার ছোটো মেয়েটা ওইটা কান্নাকাটি করতেছে, নানান ভাইকে কনভিন্স করার চেষ্টা করলাম। তারপরে ওখান থেকে তো আমরা খেয়ে দিয়ে এসেছি, তারপরে যেখানে আমরা গেটের এখানে ছিলাম প্লেনে ওঠার আগে, ওখানেও কফি টফি সব পিজা টিজা আবি যাবি দুনিয়া কিছু ছিল, বাচ্চাদের খাওয়াটা নিয়ে আসছি। তারপরে প্লেনে গিয়ে বসছি, তো প্লেনে গিয়ে বসছি, বসার পর তো প্লেন কিছুক্ষণ পর ছেড়ে দিল, ছাড়ার পর তো 2-2.5 ঘন্টা পর আমরা এসে পড়লাম রোমে। রোমে এসে শুরু হয়েছে আমার আরেক কাহিনী, ইমিগ্রেশনে গিয়ে রোমের ইমিগ্রেশনে এসে শুরু হয়েছিল আরেক কাহিনী, বুঝছেন। এক মহিলা আমাকে, এটা আমি পরবর্তী পর্বে বিস্তারিত বলবো, আর ভিডিওগুলো আপনারা দেখবেন, ভিডিও ক্লিপসগুলো দিয়ে দেবো। তো এখানে আমি তো বেরোয় যেতেছি, একেবারে লাস্টের গেট যখন আমি বেরো একেবারে রাস্তায় চলে আসবো, এক মহিলা আমাকে পিছন থেকে ডাকতে পেয়েছে, রে এদিকে আও, কি নাম কি? আমাকে এটা বললাম যাও, কী সমস্যা? কয় কোত্থেকে গেছো? ওই মহিলা আমার জিজ্ঞেস, আমি তো বাংলাদেশে। বাংলাদেশে না, পরে বললাম না বাংলাদেশে আমার কিন্তু পাসপোর্ট আমার আমেরিকা। গো আচ্ছা ঠিক আছে, দেখি পাসপোর্ট দেখি। তো পাসপোর্ট দেখালাম, দেখে নানান রকম কী করো, কেমনে করো, কেন ইটালিতে আইসে, এই সেই ইত্যাদিতে আমাকে দেখতে বলে ক্রিমিনালের মতো লাগে। বলেনি সে আমাকে দেখতে ক্রিমিনাল মতো লাগে, কিন্তু তার আচার আচরণ আর ইন্টারোগেশন দেখে আমার কাছে মনে হয়েছে এই মহিলা আমাকে ক্রিমিনাল মনে করতেছে। নাহলে তো এরকম ফালতু ফাও পেঁচাল রাস্তার উপরে খারাপ আমার সাথে করার কথা না। রাস্তার উপরে ইমিগ্রেশন তো বহুত পার, ওইগুলো তো পার হয়ে পড়ছে, রাস্তার উপরে মহিলা রেখে। পরে মহিলা পরিচয় দিয়েছে, মানে আমাকে জিজ্ঞাসাবাদ করার আগে পরিচয় দিয়েছে যে সে একজন এখানকার সিকিউরিটি অফিসার, বুঝছেন।
তো এই আর কি ইত্যাদি ইত্যাদি। সেই কাহিনী আমি পরের ভিডিওতে বলবো। এটা তো এপিসোড 8, আপনারা এপিসোড 9 বা 10 আপনারা দেখতে পাবেন। শানু কোথায় এসে দাঁড়াইছো জানো তো? কেমন আছেন? এই তো ভাই ভালো। একটা সেকেন্ড, কোথায় এসে দাঁড়াইছো বলো? তাই কি অবস্থা? তো পর্তুগালে কেন? তুই তো পর্তুগাল আসনি। তো এটা ভাই পর্তুগালের যে লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, তো লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করাম। এটা হলো ফ্রন্ট ডোর, ওই যে ওখানে সব গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন, পুলিশ ভাইয়েরও আছে। আর এখান থেকে যদি ক্যামেরাটা আমি ঘুরাই, ওইটা হলো সেই লিসবনের পুলিশ ভাইয়েরা আর এখানে আছে। তো ওই যে ওখানে কার পার্কিং টার্কিং হাবি টাবি সব কিছু আছে। তো শানু কেমন লাগতেছে লিসবন এসে? হ্যাঁ, তারপর আবার কানেক্টিং ফ্লাইট আছে নাকি? তাই তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই লিসবন। তো মোটামুটি যেরকম ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা তো তেমন কিছু নাই এখানে, খেয়াল করছে নাকি? তো এয়ারপোর্টের বাইরে থেকে ঘুরে চলে গেলাম নাকি, পাওটা লাগে গেলাম এখানে নাকি, পর্তুগালে পাওটা লাগে গেলাম, খালি ছোঁয়া দিয়ে গেলাম। তো ভাই দৌড়ের উপর আছে, আসলে সময় থাকলে এখানে আরও 2-4 দিন বেড়া যেতাম, কিন্তু ভাই সব কিছু ম্যাস্ট আপ হয়ে গেছে, সব কিছু ম্যাস্ট আপ হয়ে গেছে। প্লেন মিস কইরা একাকার অবস্থা। পর্তুগাল এসে এখন আটকা পড়ছি, তাহলে আর কি করব। নেক্সট ফ্লাইট হলো প্রায় 6 ঘন্টা পরে। তো ভাবলাম এখানে বসে ওই যে ফোন টোন কম্পিউটার যা কিছু আছে তো চার্জটা দিয়ে এখানে। অরিনের মা টায়ার্ড, আমার ছোট মেয়ে সে তো খেলাধুলায় ব্যস্ত, আল্লাহই জানে, মানে আল্লাহ জানে কত ধৈর্য দিছে, চিন্তা করে পাই না। সবাই টায়ার্ড, কিন্তু সে দেখেন কীভাবে বসে খেলতে থাকে, সারা রাত ঘুম নাই কারো, সবাই ছিলাম প্লে। লরেন কি করো তুমি? রোবলক্স খেলো, দেখি তো কীভাবে খেলো, দেখো আমাকে একটু বাবাকে। তারপরে কীভাবে খেলবো বলো? আরে আবার আরেক এখানে কি এক অবস্থা। They are all tired. তো এটি সম্ভবত কানেক্টিং ফ্লাইটের লাইন নাকি কি অবস্থা? হ্যাঁ না, তুমি তো সে চেকিংয়ে যাচ্ছ না, তুমি তো এখান থেকে বের হয়ে যাবো। You did this? You have a new friend? What is your friend's name, Lauren? What is your friend's name? She should have a Spanish name. What is your Spanish name? Lina? Oh, pretty common. We have this name, pretty common. We have this name.
জ্বালা যন্ত্রণা পোহানোর পরে প্লেনটা মিস না করলে এই সমস্যাটা একদম হতো না। কঠিন কঠিন এক ফাজলের ভিতরে পড়ে গেছে। কোথায় আমাদের লাগেজ, কোথায় ঘর সংসার, কোথায় কি, কোথায় পোলাপান, কোথায় জামাই, কোথায় বউ, এক টুরে আমাদেরকে একেবারে কাইট করে দিছে। না, আমি এখন স্ট্রং আছি।